দর্শক সবাইকে স্বাগত নিউজ 16 বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আমি রয়েছি রাজীব হোসেন রাজন। আপনারা জানেন 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি সোনার বাংলাদেশ পেয়েছি, আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমরা একটি জাতীয় পতাকা পেয়েছি। সেই সব মুক্তিযোদ্ধাদের সঙ্গে আমরা আজকে কথা বলতে চাই। তারা কীভাবে যুদ্ধ করেছিলেন, কারা ডাকে যুদ্ধে গিয়েছিলেন, কীভাবে ট্রেনিং নিয়েছিলেন, কীভাবে শত্রুদের মোকাবেলা করেছিলেন। আজ সেই সব কথাগুলো তুলে ধরব। আমি এখন রয়েছি ভেদরগঞ্জ উপজেলার রামবধূপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক কাকার সাথে। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা, আপনারা এই 1971 সালে কারা ডাকে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন? 1971 সালে আমি আসলে এসএসসি পাস করছি 1970 সালে। 1970 সালে এসএসসি পাস করার পর আমি কলেজে ভর্তি হইনি। তবে 1969 সালের যে গণ অভ্যুত্থান হয়েছে, তখন আমি আমাদের এলাকায় ছাত্রদের সাথে যোগদান করছি, বিভিন্ন আন্দোলন সংগ্রাম করছি। করার পরে 1970 সালে যখন নির্বাচন হয়, তো নির্বাচনের সময় আওয়ামী লীগের জন্য একজন ছাত্রলীগ কর্মী হিসাবে কাজ করছি এবং তৎকালীন এমএনএ আবিদুর রাজা সাহেব এবং আমাদের জনতা আব্দুর রাজাক সাহেব নির্বাচন করছে, তার পক্ষে আমরা কাজ করছি 1970 সালে। 7ই ডিসেম্বর এবং 17ই ডিসেম্বর নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে আমার বন্ধুবান্ধব যারা ছিল তাদের সাথে একসাথে মিলে নির্বাচনে কাজ করছি। কাজ করার পরে বঙ্গবন্ধুর ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা লাভ করিয়া পূর্ব পাকিস্তানে 167টা 169টা আসনের ভিতরে 167টা আসন লাভ করলো। লাভ করার পরে যেহেতু সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু পাকিস্তানিরা বিভিন্ন তাল বাহানার মাধ্যমে তার কাছে ক্ষমতা হস্তান্তর না করে তারা বিভিন্ন ধরনের পায়তারা শুরু করলো। ফলশ্রুতিতে বঙ্গবন্ধু 1971 সালের মার্চ মাসে অসহযোগ আন্দোলন ঘোষণা দিয়েছিলেন। আমাদের এলাকায় আমরা অসহযোগ আন্দোলনে কাজ করছি এবং বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ যে দিছে, আমরা সরাসরি শুনতে না পারলেও একদিন পরে আমরা রেডিওতে বঙ্গবন্ধুর ভাষণটা শুনছি এবং বঙ্গবন্ধুর ভাষণের সারসংক্ষেপ যে কথাটা ছিল, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এইটি ছিল আমাদের মূল মন্ত্র। এবং বঙ্গবন্ধুর এই কথাটাকেই আমরা শিরোধার্য মনে করিয়া, যে বঙ্গবন্ধু যে ডাক দিছে বাংলাদেশের স্বাধীনতার জন্য ডাক দিছে, আমরা মনে মনে সেভাবে প্রস্তুতি নিছি। এবং 7ই মার্চের পর থেকে সম্ভবত 8 কি 10 মাস থেকে আমরা রামবধূপুর রেবতী ভবন উচ্চ বিদ্যালয় তথা ইউনিয়ন পরিষদের সামনে বাঁশের লাঠি দিয়া প্রশিক্ষণ করছি। প্রশিক্ষণ নেওয়ার পরে আমাদের প্রশিক্ষণটা কন্টিনিউ ছিল, প্রত্যেক দিন বিকেল আমরা ট্রেনিংটা করতাম। করার পরে এইভাবে দিন যায় করতে করতে 25শে মার্চ পাকিস্তান হানাদার বাহিনী ঢাকা আক্রমণ করলো এবং অন্যান্য জায়গায় আক্রমণ করলো। তো আমরা তখন বুঝতে পারিনি যে আমরা কোথায় যাব, কী করব। তখন আমাদের এই করার মতো আমাদেরকে ব্যবস্থাপনার তখন কোনো ব্যবস্থা ছিল না। তারপরে শেষ পর্যন্ত সম্ভবত এপ্রিল মাসের 15 কি 16 তারিখে ভেদরগঞ্জ থেকে তথ্য আসলো যে রামবধূপুর ইউনিয়ন থেকে 5 জন লোক বাছাই করিয়া ভেদরগঞ্জ পাঠাইতে হবে এবং ভেদরগঞ্জ থেকে তারা মাদারীপুর যাবে। আমি সেই সঙ্গে আমাদের এখানের SM বাসার আবুল বাসার, এখানে ছিল আব্দুল আজিজ এলাই বক্স ব্যাপারী এবং কোরালতলির আব্দুর রহিম ব্যাপারী। আমরা এই 5 জন ভেদরগঞ্জ যাই এবং ভেদরগঞ্জ থেকে মাদারীপুর যাই। মাদারীপুর যে নাজিবউদ্দিন কলেজে আমরা
রাত্র যাপন করি। সকালবেলা আমাদের সাথে দেখা হয় প্রয়াত কর্নেল শকর সাহেবের সাথে। উনি আমাদেরকে ওইখান থেকে রিক্রুটমেন্ট করিয়া ভারতের উদ্দেশ্যে পাঠায়। কিন্তু আমরা ভারত যাচ্ছি না, কোথায় যাচ্ছি এই ব্যাপারে আমাদের কিন্তু কিছু জানা ছিল না। আমরা অজানা একটা গন্তব্যে রওনা হয়ে চলে গেছি। যে শেষ পর্যন্ত আমরা মাদারীপুর থেকে লঞ্চে উঠে নীলকমল গেছি, নীলকমল থেকে হাইটিয়া রায়পুর গেছি। রায়পুর যাইয়া সেইখান থেকে আবার ট্রাকে করে ফেনীর পাঁচগাছিয়া গেছি। পাঁচগাছিয়া যাওয়ার পরে সেখানে আমরা 2 দিন অবস্থান করার পরে আমরা তৃতীয় দিন ফেনী পাঁচগাছিয়া থেকে হাইটিয়া নোয়াখালী, ফেনী তৎকালীন নোয়াখালীর বেলোনিয়া বর্ডারে যাই। বেলোনিয়া বর্ডার থেকে আমরা ভারতে চলে যাই। ভারতে চলে যাওয়ার পর আমরা কাঠালিয়াতে যাই। কাঠালিয়া নামক স্থানে আমরা প্রশিক্ষণ গ্রহণ করি। প্রশিক্ষণ গ্রহণ করার পরে আমরা ওখানে 4 সপ্তাহ প্রশিক্ষণ করার পরে ক্যাম্প পরিবর্তন করে আমরা অম্বিতে চলে যাই। এবং অম্বিতে যাওয়ার পরে ওইখানে প্রশিক্ষণ গ্রহণ করার পরে আমরা 2 মাসের উপরে প্রশিক্ষণ শেষে আবার শকর সাহেবের নেতৃত্বেই আমরা বাংলাদেশে প্রবেশ করি। বাংলাদেশে প্রবেশ করিয়া প্রথমে আমরা 2টা গ্রুপে বিভক্ত হয়েছিলাম। একটা গ্রুপ ছিল হলো, আমরা তখন 13 জন লোক আসছিলাম। তোর মধ্যে 7 জন লোক ভেদারগঞ্জে ছিল, আর 6 জন লোক আমরা গোসাইরের দায়িত্বে নিয়েছিলাম ডেপুটেশন হিসাবে। তার কারণ শকর সাহেবের নির্দেশ ছিল, যেহেতু তখন গোসাইরের কোনো মুক্তিযোদ্ধা ছিল না। এবং গোসাইরের এলাকায় টুকটাক যে সমস্ত কাজকর্ম আমরা করছি সেগুলির ভিতরে যে মুসলিম লীগ এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যারা শত্রু ছিল তাদের কিছু কিছু নির্ধারণ আমরা করছি। পরবর্তীতে যদিও আমরা লোক সংখ্যা কম ছিলাম, আমাদের অস্ত্র শস্ত্র কম ছিল, ফলশ্রুতিতে আমরা প্রথম নড়িয়া থানা অপারেশন পরিচালনা করি। এবং নড়িয়া থানা অপারেশন পরিচালনা করার পরে ওখানে 2 জন পুলিশ মারা যায়। আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমরা ওইখান থেকে অস্ত্র শস্ত্র সব লুট করে নিয়ে আসি। নিয়ে আসার পরে পরবর্তীতে আমরা যখন বাংলাদেশে প্রবেশ করি তখন মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছিল। মানে ভীতির সঞ্চার করছিল এখানে স্থানীয় যে সমস্ত পিস কমিটির লোকজন তারা বলছিল যে মুক্তিযোদ্ধারা যদি কোনো গ্রামে কোনো লোককে মারধর করে বা কোনো বাড়িতে কাউকে মারে, তাইলে পাঞ্জাবি এসে গ্রাম জ্বালাইয়ে দিব, বাড়িঘর পুড়িয়ে দিব, মানুষ গুলি করে মেরে ফেলিব, অথচ তোমরা মুক্তিযুদ্ধকে ধরাইয়া দিও। এই কারণে সাধারণ মানুষ একটু ভীত সন্ত্রস্ত ছিল। তবে নড়িয়া অপারেশন হওয়ার পরে মানুষের ভিতরে একটা আশার সঞ্চার হয় এবং তারা অনুভব করতে পারে যে যেই মুক্তিযোদ্ধার থানা অপারেশনের অস্ত্র লুট করে নিয়ে যেতে পারে তার নিচে কিছু করতে পারবে। এই সাহসের একটা সঞ্চার হয়, যার জন্য তারপরে আমরা এর আগে আসার পরে আমরা একেবারে গোপনীয়ভাবে চলাফেরা করছি। তারপর থেকে আমরা প্রকাশ্যে চলা শুরু করি এবং বিভিন্ন জায়গায় রাজাকার যখন প্রস্তুত হয়ে গেছে অলরেডি, আমরা আসার আগেই রাজাকার বাহিনীতে কিছু লোকজন যোগদান করছে এবং থানাগুলিরে ওরা অনেক প্রোটেক্ট করছে। তারপরেও আমরা অপারেশনের মাধ্যমে আমরা অপারেশন করে থানাগুলি ধ্বংস করছি, থানাগুলি আমাদের আয়ত্ত নিয়ে আসছি। আমার জানা মতে যেই যুদ্ধে আমি অংশগ্রহণ করছি তার ভিতরে নড়িয়া থানা অপারেশনে অংশগ্রহণ করছি, পালং থানা অপারেশনে শেষে যখন দ্বিতীয় স্তরে পালং থানা অপারেশনে সেখানে অংশগ্রহণ করছি। আর আমার একটা ছোট্ট যুদ্ধের কথা মনে আছে, সেটা হলো পালং থানার থেকে কিছু পুলিশ মাদারীপুর যাওয়ার কথা ছিল। তা আমরা এই তথ্যটা পেয়ে আঙ্গারিয়া যাইয়া সারা রাত্র ভরে ছোট ধরনের লঞ্চ ছিল, সেই লঞ্চ দিয়ে আমরা টহল করছি। টহল করার পরে রাত্রে যায় নাই, ভোরবেলা 3 জন পুলিশ সহ একটা নৌকা দিয়া নদীর পশ্চিম পাশ দিয়ে দক্ষিণ দিকে যাইতেছিল। তখন আমাদেরই একজন বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান তাদেরকে চ্যালেঞ্জ করছে। চ্যালেঞ্জ করার পরে তারা নৌকা থামিয়ে রেখে দৌড়ে অস্ত্রশস্ত্র নিয়ে যাইয়া কাশীপুর নামে একটা প্রাইমারি স্কুল আছে, সেই স্কুলের ভিতরে পাকা স্কুলের ভিতরে ঢুকছে। আমরাও ওই লঞ্চ পার হয়ে ওই রাস্তা দিয়ে দৌড়াইতে সেখানে গেছি। যাওয়ার পরে
আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করার পরে তারা বললো যে এরা স্কুলের ভিতরে ঢুকছে, কিন্তু ওদের স্কুলটা এত প্রোটেক্টেড ছিল, উপরে ছাদ, চতুর্দিকে পাকা। আমাদের কাছে যে অস্ত্র ছিল, আমাদের কাছে ছিল গ্রেনেড আর রাইফেল, SMG। আমরা গোলাগুলি করছি, অন্তত 2-3 ঘন্টা গোলাগুলি হয়েছি, কিন্তু তাদের সাথে পারি ওঠেনি। যে শেষ পর্যন্ত আমাদেরই এক সহযোদ্ধাকে আমরা পরামর্শ দিলাম যে ওরা যেহেতু জানালার ফাঁক দিয়ে গুলি করতেছে, আপনি এই পশ্চিম পাশ দিয়া যায় ছাদের উপর উঠেন, ছাদের উপর উঠে গ্রেনেড নিক্ষেপ করুন। তা উনি সেই মোতাবেক ওইখানে যায় ওই জানালা দিয়ে যখন ওরা গুলি করে তখন গ্রেনেড মেরে দিছে। গ্রেনেড মেরে যাওয়ার পরে গ্রেনেড বিস্ফোরিত হয় এবং গ্রেনেড বিস্ফোরিত হওয়ার পরে একজন পুলিশ লাফ দিয়ে নিচে নেমে পড়ে, নেমে এসে এলোপাথারি স্ট্যান্ডিং পজিশনে গুলি করতে থাকে। তখন আমাদের সেই মুক্তিযুদ্ধে আবার উপর থেকে গুলি করে তারা মেরে ফেলায়। তারপরে আরেকজন পুলিশ যখন দেখলো যে তার সাথের একজন মরে গেছে, তখন ভীত সন্ত্রস্ত হয়ে সে বাঁচার জন্য অনেক কাকুতি বিনতি করে, কিন্তু আমরা তারা অনেক বুঝে সরিয়ে বাহিরে নিয়ে আসছি। বাইরে নিয়ে আসার পরে তাকে আমরা গ্রেপ্তার করে নিয়ে আসি, এবং আরেকজন পুলিশ ছিল, সে অস্ত্র রেখে মসজিদের ভিতরে পলায়ন করে রয়েছে, কিন্তু সে যুদ্ধ করে নেই। যার পরিপ্রেক্ষিতে যেহেতু সে যুদ্ধ করে নাই, তাকে হয়তো আমাদের মুক্তিযোদ্ধারা মারধর করে তারা পাঠিয়ে দিছে, সে চলে গেছে। আর ওই পুলিশের লোকটারে আমরা আঙ্গারিয়া নদীর ভিতরে গুলি করে পানি ফেলাই দিছি। আর গোসাইরহাটে আমরা যখন অপারেশন করছি, গোসাইর থানাটা কিন্তু সর্বশেষ অপারেশন করতে পারে নাই। গোসাইর এলাকা প্রথম পর্যায়ে আমরা যারা ছিলাম তারাও পারি নেই, কিন্তু গোসাইরহাটে যারা মুক্তিযোদ্ধা তারাও গোসাইর থানাটা অপারেশন করতে পারে নাই। কিন্তু গোসাইরহাটে কিছু শান্তি কমিটির লোকজন ছিল, তাদেরকে আমরা নিধন করছি ওইখানে। ফলশ্রুতিতে এই থানাগুলি অপারেশন করার পরেই বিশেষ করে আমাদের ভেজরগঞ্জ, নড়িয়া, ডামুড্ডা এলাকা, এই সমস্ত এলাকা শত্রুমুক্ত হয়ে যায় এবং সব এক ফ্রিলি মানে একদম স্বাধীনভাবে চলাফেরা করছে, কোনো বাধা বিপত্তি করতে পারে নাই। কিন্তু আমাদের এই অপারেশনগুলির পূর্বে 2-3 বার পাক বাহিনী আসছে, আইসা তারা বেশিক্ষণ অবস্থান করে না, আইসা ভেজরগঞ্জ, ডামুড্ডিয়া, সাধনপুর বাজার আগুন দিয়ে চলে গেছে, ঘড়িসার বাজার আগুন দিয়ে চলে গেছে, কিন্তু তারা বেশিক্ষণ অবস্থান করে নেই। আর আমাদেরও পাঞ্জাবিদের সাথে যে লড়াই করার মতো যে অস্ত্র আমাদের প্রয়োজন ছিল, সেরকম অস্ত্র করতে পারিনি। আর তারাও আসছে তাৎক্ষণিকভাবে, আবার চলে গেছে তাৎক্ষণিকভাবে, 10-15-20 মিনিটের ভিতরে তারা গানবুট নিয়ে চলে গেছে। যাই হোক, শেষ পর্যন্ত ভেদরগঞ্জ থানা আমাদের নিয়ন্ত্রণে চলে আসলো, নড়িয়া থানা আমাদের নিয়ন্ত্রণে চলে আসলো, পালং থানা আমাদের নিয়ন্ত্রণে চলে আসলো। নিয়ন্ত্রণে চলে আসার পরে মানুষ স্বাধীন হয়ে গেল। এমত অবস্থায় তো 6 ডিসেম্বর 1971 সনে আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র ভারত আমাদেরকে স্বীকৃতি দিল, ভুটান স্বীকৃতি দিল, এবং সম্মুখ সমর শুরু হয়ে গেল। তো সমরগুলি সাধারণত বর্ডার লাইন হয়েছে, আমাদের ভিতরে কিছুই হয়নি, তার কারণে আমাদের ভিতর তো তখন স্বাধীন, যার পরিপ্রেক্ষিতে আর হয় নাই, কোনো যুদ্ধ এখানে হয় নাই। তো 16 ডিসেম্বর পাক বাহিনী সম্মিলিত মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করল। পাক বাহিনী 93,000 সৈনিক, বিভিন্ন পদের অফিসার সহ অস্ত্রশস্ত্র সমর্পণ করল। বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। তখন আমাদের একটা যে অনুভূতি ছিল যে বঙ্গবন্ধু তখন পাকিস্তানের কারাগারে, বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে না আসা পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতাটা পূর্ণতা পাবে না, এইটি ছিল আমাদের মনে একটা ধারণা। তো 16 ডিসেম্বরের পরে আমার মনে আছে, আমি ভেদরগঞ্জ থানা থেকে বালারসর একটা জায়গা আছে, ওইখানে 10 জন মুক্তিযোদ্ধা নিয়ে আমি আমার নিজ দায়িত্বে ওই এলাকায় গেছি, এবং পরে ক্যাম্প করে 15 দিনের মতো ছিলাম। এমত অবস্থায় 10ই জানুয়ারি 1972 সনে বঙ্গবন্ধু যখন দেশে আসে, আমরা রেডিওতে যখন সংবাদ পাইলাম যে বঙ্গবন্ধু আজকে বিকালবেলা ঢাকাতে অবতরণ করছে,
তখন আমরা ওইখানে আনন্দ উৎসব করছি এবং ফায়ার করছি। আমার নিজের ব্যক্তিগত এসএমজি দিয়ে আমি ফায়ার করছি। তারপরে তো দর্শক, আমরা এতক্ষণ কথা বলেছিলাম একজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে, যিনি যুদ্ধের স্মৃতিগুলো আমাদের সামনে তুলে ধরেছিলেন। উনি কীভাবে যুদ্ধে গিয়েছিলেন, মানে কার নেতৃত্বে কারটাকে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদের আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা পরবর্তী কোনো আরও একজন মুক্তিযোদ্ধার সঙ্গে তাদের স্মৃতি নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব। এতক্ষণ ছিলাম আমি, রাজীব হোসেন রাজন। ক্যামেরায় ছিলেন